তিন দিনের সরকারি সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। 12 আগস্ট প্রধান উপদেষ্টার সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে মোট ভোটার 12,61,70,900, নতুন অন্তর্ভুক্ত 24,38,626 জন। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানী চারখারপুলে 6 জনকে হত্যা মামলায় সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ আগামীকাল। স্বৈরাচার শেখ হাসিনার স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছিল যেন দেশের জনগণ চিকিৎসা সেবা নিতে পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হয়, বললেন তারেক রহমান। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। ভ্রাম্যমাণ ট্রাকে মিলছে তেল, চিনি ও ডাল। গাজায় 24 ঘন্টা ইসরায়েলি হামলায় আরো 39 ফিলিস্তিনি নিহত, অনাহারে মৃত্যু বেড়ে 217। এবং দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও এএফসি অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ। আসসালামু আলাইকুম। রাত 8টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব পুরো খবর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে আগামীকাল কুয়ালালামপুরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সফরে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে 3টি নোট বিনিময়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে। পাশাপাশি শ্রমবাজার, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কে জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। সফরের তৃতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে মালয়েশিয়ার কেবাংসাং ইউনিভার্সিটি। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আজ ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমান। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই উভয় সরকার প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের বৈঠক এবং সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদারীদের প্রফেশনালস নিয়োগ, শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের বিষয়সমূহ গুরুত্বের সাথে আলোচনা করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টার সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ অর্থাৎ পিপল টু পিপল কন্ট্যাক্ট সহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। সফরের তৃতীয় দিনে 13 আগস্ট 2025 ইউনিভার্সিটি কেবাংসাং মালয়েশিয়া মাননীয় প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা আরো গভীরতর আমরা করতে চাচ্ছি। মূল ফোকাস হচ্ছে মাইগ্রেশনের বিষয় আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে ইনভেস্টমেন্ট। আপনারা জানেন মালয়েশিয়ার ইকোনমি ইজ বুমিং, তাদের কোম্পানিগুলো অনেক বড়, তার মধ্যে বড় বড় যেগুলো কোম্পানি আছে যারা চিফ এক্সিকিউটিভ তাদের সাথে ওনার কথা হবে। খাজানার যিনি চিফ এক্সিকিউটিভ তার সাথে যে মিটিংটায় খুবই ওইটা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা স্পেসিফিক আলোচনা হবে। আর একটা বিষয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে আমরা তাদেরকে আহ্বান করব যে আমাদের ডিপ সি ফিশিংয়ে তারা যাতে ইনভেস্ট করে। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে।
জুলাই জাতীয় সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি কি হবে তার উপর খুঁজে বের করার লক্ষ্যে বিশেষজ্ঞজনের সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আর জাতীয় সংসদ ভবনের এলডি হলে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ডক্টর শরীফ ভুইয়া, ব্যারিস্টার তানিম হোসেন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। সভায় ঐকমত্য কমিশনের পক্ষে অংশ নেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ, সদস্য বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক, ডক্টর ইফতেখারুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন ও ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সভায় উপস্থিত ছিলেন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়ালো 12,61,70,900 জনে। আজ নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে আজ হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে 45,71,216 জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মৃত ভোটার হিসেবে বাদ দেওয়া হয়েছে 21,32,590 জনকে। ইসি সচিব বলেন, 31 অক্টোবরের মধ্যে যাদের 18 বছর পূর্ণ হবে তাদের একটি তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকায় যাদের নাম এসেছে তাদের কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে 21 আগস্ট পর্যন্ত। এরপর অন্যান্য কাজ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,74। বাদপড়া ভোটার যাদের আমরা তথ্য নিয়েছিলাম বাড়ি বাড়ি যে এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। আমরা আগামী 31 আগস্টের ভিতরে এটা চূড়ান্ত করব। এর মধ্যে আজকে তো আমাদের অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31 আগস্ট। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। নির্বাচনের সরকারি তহবিল পেলে নারী প্রার্থীরা সহজে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ইলেকশন ক্যাম্পেইন ফান্ডিং উইমেন ক্যান্ডিডেটস অর্ডিন্যান্স শীর্ষক এক সংলাপে তারা এই মন্তব্য করেন। সংলাপে নারী ও শিশু উপদেষ্টা শারমিন মুর্শিদ, নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বিস্তারিত থাকছে নুরুন্নাহান লিজার রিপোর্টে। নারী প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ ও প্রতিযোগিতা নিশ্চিত করতে সরকারি তহবিল বরাদ্দের দাবি অনেক আগে থেকেই। এই উদ্যোগ নারী ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত নারী প্রার্থীদের জন্য সরকারি তহবিল বিষয়ক সংলাপ অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং নারী ও শিশু উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, নারীদের ক্ষমতায়ন ও সুযোগ সম্প্রসারণে এই সুপারিশ গুরুত্বপূর্ণ। পাবলিক ফান্ডিং ফর ইলেকশনস এই বড় প্রেক্ষাপটে যদি আমরা ভাবি তাহলে করাপশনটা তো যে অর্থকে ধরে কেন্দ্র করে যে করাপশনটা হয় সেটা একটা হয়তো এখানে সমাধান আমরা পেতে পারি। এখানে প্রসঙ্গটা আসলে নারীর ক্ষমতায়ন এবং ক্ষমতায়নের একটা বড় উপাদানই হচ্ছে অ্যাক্সেস টু ওয়েলথ। আপনারা আমার মনে হয় এই একটা কাজে নির্বাচন কমিশনকে তথা বৃহত্তরভাবে আমাদের নারী সমাজকে বিশেষভাবে হেল্প করতে পারেন। নারীর উৎপাদন ক্ষমতা এবং নারীর শিক্ষা, নারীর স্বাস্থ্য এগুলো জাতির জন্য, জাতির উন্নতির জন্য গুরুত্বপূর্ণ নিয়ামক।
তাই নারীর অধস্তন অবস্থার এটার অবসান ঘটাইতে হবে এবং তাই নারীদেরকে ক্ষমতায়িত করতে হবে সব ক্ষেত্রে। সংলাপে অংশ নিয়ে বক্তারা বলেন, সরকারি তহবিল পেলে নারী প্রার্থীরা সহজে নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, যা তাদের রাজনৈতিক নেতৃত্বকে আরও শক্তিশালী করবে। এই যে আন্দোলনটা গেল, এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের প্রচুর নারী নেতৃত্ব বেড়ে আসছে। অতএব আগামী দিনে আমাদের দলের নেতৃত্বেও এই সংখ্যা বাড়ানোর একটা সুযোগ হয়েছে। এখন আমাদের 1 লক্ষ প্লাস মেম্বার আছে বর্তমানে, এর অর্ধেকটাই নারী। আমাদের ভোটের পার্টিসিপেশন, নারীদের পার্টিসিপেশন গোটা সমাজ জীবন থেকে আলাদা করে দেখা উচিত না। যে আপনাদের একটা ইনস্টিটিউশনাল মেকানিজম থাকবে অফ হাউ টু কিপ দ্যাট স্পেস সেফ ফর উইমেন, এবং যখন কেউ এফেক্টেড হয়, হোয়াটস দ্য রিকোর্স, how do we protect them, how do we make sure that the space is safe. সংলাপে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নুরুন্নাহার লিজা, বিটিভি নিউজ। জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর রামপুরের ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 5 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই মামলায় গ্রেফতার চঞ্চল চন্দ্র সরকারকে আগামী 17 আগস্ট ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে অপর 4 পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এদিকে জুলাই আগস্টের আন্দোলন চলাকালে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ শাহরিয়ার খান আনাজ সহ 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ 8 বরখাস্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অসুস্থ থাকায় আজ সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়নি। আগামীকাল সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে গ্রেফতার শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইমাজ হোসেন ইমন এবং মোহাম্মদ নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের প্রায় সবাইকে বিচারের আওতায় আনা হয়েছে, বাকিদেরও ধরা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান। উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর থেকে যে বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে তা দেশীয় অস্ত্র। এসব চাপাতি যারা বানাচ্ছেন তাদেরও সতর্ক হতে হবে কারা এগুলো ব্যবহার করছে। সতর্ক না হলে তাদেরকেও আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর থানা থেকে প্রায় 700র বেশি অস্ত্র লুট হয়েছিল। এসব অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে পুরস্কার ঘোষণা করা হবে। মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি, যত দ্রুত দেওয়ার যায় আমরা চার্জশিটটা দ্রুত দিয়ে দিব, যেহেতু আরও কয়েকটা কিন্তু আসামি ধরা বাকি রয়ে গেছে। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি। সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অফিসার্স ক্লাব আয়োজিত আলোচনা সভায় ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার, কোষাধ্যক্ষ এম.এ. খালেক, সাংবাদিক বি.এম. জাহাঙ্গীর, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বক্তব্য রাখেন। এবিএম আব্দুস সাত্তার বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদের নির্বাচনের কাজ থেকে সরিয়ে রাখতে হবে, তা না হলে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আলোচনায় সভায় বিচারপতিগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত অর্থ বছরে উন্নয়ন সহযোগীদের আসল ও সুদ বাবদ প্রায় $4.087 বিলিয়ন পরিশোধ করেছে সরকার। এটি দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় 21% বেশি। অর্থনীতি সম্পর্ক বিভাগ ERD এর তথ্য বলছে, এর মধ্যে $2,595 বিলিয়ন ছিল ঋণের মূলধন এবং $1,491 মিলিয়ন ছিল সুদ। রিপোর্ট সুমন মাহমুদের। পতিত হাসিনা সরকার নাম সর্বস্ব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ইচ্ছেমতো বিদেশি ঋণ নিত। বিদেশি ঋণের সহায়তায় যে সকল প্রকল্প তৈরি করা হতো তার অধিকাংশই ছিল অপরিকল্পিত। সেই দায় এসে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে। অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি বড় প্রকল্পের ঋণের কিস্তি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে শুরু হবে। ফলে ভবিষ্যতের চাপ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয়। বৈদেশিক যে ঋণ ছিল, মেগা প্রকল্পের ঋণগুলো পরিশোধ করছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যে ঋণগুলো ছিল, যেগুলোর কিস্তি বাংলাদেশ ব্যাংক থেকে পরিশোধ করার কথা, সেগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিশোধ করেছে, কিন্তু রিজার্ভে কিন্তু যেটা 20-এর নিচে নেমে গিয়েছিল সেটাতে আবার এটাকে 30-31-এ উন্নীত করতে সক্ষম হয়েছে। বৈদেশিক ঋণ কমছে, অর্থাৎ এই বহুমুখী পজিটিভ একটা ফেনোমেননগুলো আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পর থেকে। বিদেশি ঋণ পরিশোধের বিষয়ে অর্থনীতি বিশ্লেষক ডক্টর জাহিদি সত্তার বলেন, পতিত সরকারের সময়ে অতি উৎসাহে নেয়া বড় বড় প্রকল্পের যথাযথ পরিকল্পনা করা হয়নি। 2016-17 সাল থেকে সরকার যেসব বড় প্রকল্পে ঋণ নিয়েছে তার অধিকাংশই বাজেট বাড়ানো হয়েছে। তবে আগামী দিনে বিদেশি ঋণ নিয়ে তা কোন প্রকল্পে ব্যয় করা হবে এবং কি পরিমাণ তা থেকে রিটার্ন আসবে তার সঠিক এবং টেকসই সমীক্ষা করতে হবে। বাজেট ঘাটতি যতদিন হবে বৈদেশিক ঋণও নিতে হবে। বৈদেশিক ঋণ কিন্তু আমাদেরকে ভালো কাজের বিনিয়োগ এমন জায়গায় করতে হবে যেখান থেকে উৎপাদনশীলতা বাড়ে, আমাদের প্রবৃদ্ধি বাড়ে, আমাদের জাতীয় আয় বাড়ে এবং ওখান থেকে আমরা এবং আমাদের রপ্তানি আয়ও যদি বাড়ে তাহলে ওইখান থেকে আমরা ঋণ পরিশোধ করব। গত 10-15 বছরে অনেক ওয়েস্ট হয়েছে। এখন যত ভালো সরকার হবে, যত ভালো মনিটরিং সুপারভিশন হবে, তত ভালো ঋণের ব্যবহার হবে। পা ফেলছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 2024-25 অর্থ বছরে বাংলাদেশ $8,323 মিলিয়ন নতুন ঋণ চুক্তি করেছে, যা আগের বছরের তুলনায় অনেকাংশেই কম। একই সময় ঋণের অর্থছাড়ও কমে এসেছে, যা দাঁড়িয়েছে $8,568 মিলিয়ন। আগের বছরে এর পরিমাণ ছিল $10,283 মিলিয়ন। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলেছিলেন যাতে দেশের জনগণ চিকিৎসা সেবা নিতে পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হয়। তিনি আজ রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন। তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ধনী গরিব সকলেই দেশের হাসপাতালগুলোতে সুচিকিৎসা পায়। তারেক রহমান বলেন, পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘে যেতে হবে। এমনভাবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে সাজিয়েছিল যাতে করে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে স্বাস্থ্য সেবা নেবার জন্য। এই দেশের ডাক্তার নার্সদের, এই দেশের চিকিৎসা কেন্দ্র হসপিটালগুলোর ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল। ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে, পার্শ্ববর্তী দেশে। একইভাবে বৈদেশিক মুদ্রাগুলাও চলে যেত, চিকিৎসার নাম করে বৈদেশিক মুদ্রা চলে যেত। প্রিয় ভাই বোনেরা, এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আমাদের নিজেদের ডাক্তার গড়ে তুলতে হবে, নিজেদের নার্স গড়ে তুলতে হবে। আমাদেরকে আমাদের হাসপাতালগুলোকে এমনভাবে ধীরে ধীরে গড়ে তুলতে হবে যাতে বাংলাদেশের মানুষ, সেটি ধনী হোক গরিব হোক, যেই মানুষই হোক না কেন, সঠিকভাবে এই দেশের হাসপাতালগুলোতেই যেন মানুষ চিকিৎসা পায়। রাজশাহী বিভাগ আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে একসময় সুজলা সুফলা সবুজের ছায়া ছিল, সেখানে পানির অভাবে কিভাবে
পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সুষ্ঠু ও সঠিক নির্বাচন সম্ভব। তিনি আজ বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে একথা বলেন। জামায়াতে নায়েবে আমির বলেছেন, প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে, এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর টোটাল, আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস। 54 বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই, কিন্তু নির্বাচনকে ফেয়ার করার শর্তটাকে আমরা জোর করে এখানে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে চাই। সেই জন্যে ঐকমত্য কমিশনের যে সুপারিশ আছে সেগুলোকে আইনি ভিত্তি দেওয়া, বাস্তবায়ন করা, এবং সেই ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। নির্বাচনের আগেই আরও দুটো কাজ সারতে হবে আমাদেরকে। একটা হচ্ছে বিচারকে দৃশ্যমান করতে হবে, সিম্বলিক করতে হবে। সকল বিচারের সময় সম্ভব না, আমরা এটা জানি, কিন্তু এটা সিম্বলিক এবং দৃশ্যমান করতে হবে যে গভর্নমেন্ট বিচারে সিনসিয়ার আছে, তারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করে কালপিটদেরকে শাস্তির ব্যবস্থায় আওতায় আনবে। আর 2 নম্বর হচ্ছে সংস্কার। এটা প্রধান উপদেষ্টা বলছেন এটা আমার মূল এজেন্ডা। আগের মতোই যদি আমরা থেকে যাই পুরোপুরিভাবে, তো তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস গভর্নমেন্ট অ্যান্ড দি লাস্ট গভর্নমেন্ট? আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামী 12 আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুব সম্মেলন আয়োজন করবে জাতীয় নাগরিক পার্টি যুব উইং জাতীয় যুব শক্তি। আজ রাজধানীর রূপায়ণ সেন্টারে জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কার্যালয়ে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। তিনি বলেন, প্রথমবারের মতো জাতীয় সম্মেলন থেকে যুব ইশতেহার ঘোষণা করবে যুব শক্তি। অ্যাডভোকেট তারিকুল ইসলাম আরও জানান, জাতীয় এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে তরুণ নেতৃত্ব, জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধি, জাতিসংঘের কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের 365 দিন শীর্ষক এক সংলাপে এ ঘোষণার তথ্য জানান সিপিডি। সংলাপে অংশ নেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং অর্থনৈতিক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিস্তারিত সাদ্দাম হোসেনের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের 1 বছরে সফলতা ও চ্যালেঞ্জ শীর্ষক সংলাপের আয়োজন করেছে সিপিডি। রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এই সেমিনারে অংশ নেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অর্থনীতি ও সামাজিক সুরক্ষা খাতের ব্যক্তিরা। সংলাপে গবেষণা প্রবন্ধ উপস্থাপনকালে সিপিডির নির্বাহী পরিচালক জানান, গত 1 বছরে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও সংস্কারের ফলে দেশের অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। মূল্যস্ফীতির ক্ষেত্রে যেটা 3 বছর থেকে ঊর্ধ্বমুখী ছিল, 10% কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখানে আমরা দেখেছি যে এটা এখন কমতির দিকে, যদিও কমার হারটা অনেক কম, কিন্তু তারপরেও কমছে। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠনে কাজ করা হচ্ছে। তিনি বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা না আসে। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিসক্যাল ইয়ারের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী। সংলাপে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গত 1 বছরে অর্থনীতির কিছু কিছু জায়গায় উন্নতি ঘটেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতা পেলে প্রথম দিন থেকেই অর্থনীতিতে পিছিয়ে পড়া
পেশাজীবীদের মূলধারায় নিয়ে আসবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট 18 মান্থসে, যদি সুযোগ হয় ফার্স্ট 18 মান্থসে 1 কোটি জব ক্রিয়েট করা, 1 crore। আমাদের একটা প্ল্যান আছে ক্রিয়েটিভ ইকোনমি, যেটা আমরা নতুন একটা সেক্টর খুলবো। দেশের যেসব অঞ্চলে এখনো অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠেনি সেখানে অন্তর্বর্তী সরকার শ্রম উন্নয়নে কাজ করছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। ফ্যাসিজম মানে স্টেটের প্রত্যেকটি অঙ্গকে ক্যাপচার করা, এভরিথিং দে হ্যাভ ক্যাপচার্ড, লেবার দে হ্যাভ ক্যাপচার্ড। শহীদুল হক সাহেবের যাতে ওনার হাত ভালোকে জানবে, লেবার লিডার্স, এভরিবডি ওয়াজ ক্যাপচার্ড। আরেকটা বৈষম্য দেখেন, নর্থ বেঙ্গলে ইন্ডাস্ট্রি নাই, সেরকম বলতে কোনো ইন্ডাস্ট্রি নাই, অথচ সেখানে বড় এগ্রো ইন্ডাস্ট্রি একটা কোম্পানির চেষ্টা করছে। সংলাপে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে আরো বেশি মনোযোগ দেওয়ার প্রস্তাব দেন আলোচকরা। সাদ্দাম হুসাইন, বিটিভি নিউজ, ঢাকা। দেশের নিম্ন আয়ের মানুষের জন্য ফের সাশ্রয়ী দরে খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু হলো। এই যাত্রায় আজ থেকে ট্রাকে তেল, ডাল ও চিনি বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। নির্ধারিত স্থানগুলোতে ট্রাক থেকে পণ্য কেনার এই সুযোগ পাচ্ছেন যে কোনো ভোক্তা। খাদ্যপণ্যের মধ্যে আছে তেল, চিনি ও ডাল। শাহেদ জাহিদের প্রতিবেদন। নিত্যপণ্যের বাজারে মূল্য অস্থিরতায় মানুষ যখন পেরেশানিতে, কিছুটা হলেও দুর্ভাবনা কমিয়ে আনে নিশ্চয়ই সরকারি উদ্যোগে সাশ্রয়ী দরের বিক্রয় কার্যক্রম। 2 মাস বন্ধ থাকার পর টিসিবির ট্রাক সেল তাই তো আবহ এনে দিয়েছে স্বস্তির। চিনি দেয়, ডাল দেয়, তেল দেয়, এই 3টা পণ্যই আপনার এখানে না হলো 460 টাকা। ঠিক আছে, এই 3টা পণ্য এর থেকে কিনতে গেলে আপনার 650টার মতন লাগে। এই যে 200-250 টাকা গ্যাপ, এই গ্যাপটা আমাদের জন্য সাশ্রয় হয়। ঠিক আছে, প্রতি এলাকায় একটা করে গাড়ি দিলে আমাদের জন্য খুব উপকার হচ্ছে। এটা কার্যক্রমটা ভালো আছে, বাজারে এটা সস্তা পাওয়া যায়, ভালো সুবিধা ভালো। মাল চালু থাকলে সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে। এই যাত্রায় ট্রাকে বিক্রি করা হচ্ছে তেল, ডাল এবং চিনি, আর প্রতি ট্রাকে খাদ্যপণ্য থাকছে 500 মানুষের জন্য। মাসব্যাপী এই কার্যক্রম চাঞ্চল্য এনেছে পণ্যের ডিলারদের মাঝেও। সব শ্রেণীর মানুষ মালটা পাইতো যখন রাস্তায় দিত, একজন রিস্কালা থেকে সিএনজি আলা থেকে পথচারী সবাই মালটা পাইতো। যখন বন্ধ আছে তখন তার কেউ পায় না। আর দেখা গেছে এই মালটা দেওয়ার কারণে লোকজনেরও সুবিধা হয়, দাম কম আছে, এখান থেকে নিতে পারে। আর বাজার থেকে নিলে তো অনেক দাম। এখন যেই পরিমাণ মাল দেয়, অনেক মাল দিছে, 500 কার্ডের মাল দিছে। দেখা যাচ্ছে দৈনিক আমাকে 500 কার্ডের মাল দিছে, এরকম করে ঢাকা শহরে 60টা গাড়ি ছাড়ছে। 500 কার্ডের মাল দিলি আর কি অনেক মানুষ পেয়ে যায়। এইবার কিন্তু কার্ড নেই এমন সাধারণ ভোক্তারাও ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যের পণ্য পাচ্ছেন। গেল রোজায় ট্রাকে তেল, চিনি এবং ডালের সাথে ছোলা ও খেজুরও বিক্রি করেছিল টিসিবি। কিছুদিন বিরতির পর কোরবানি ঈদের সময়ও ট্রাকে পণ্য বিক্রি করেছে সংস্থাটি। আর এইবার বিরতি ভেঙে শুরু হলো টিসিবির ট্রাক সেল কার্যক্রম। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং কুমিল্লা মহানগরী সহ বেশ কয়েকটি জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। টিসিবির ট্রাক থেকে ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল এবং 1 কেজি চিনি নিতে পারছেন। দাম প্রতি লিটার ভোজ্য তেল 115 টাকা, প্রতি কেজি মসুর ডাল 70 টাকা এবং চিনি 80 টাকা। এই 3 পণ্য মিলছে 265 টাকায়। ঢাকা মহানগরীতে 60টি ভ্রাম্যমাণ ট্রাকে 13 সেপ্টেম্বর পর্যন্ত শুক্রবার বাদে 30 দিন ধরে চলবে এই বিক্রয় কার্যক্রম। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এনসিপির সঙ্গে এখন পর্যন্ত 16টি নতুন দল প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে তথ্য জানা গেছে। এসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপি সহ 16টি দলের নতুন নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাই দলগুলো উত্তীর্ণ হয়েছে। এবার এই 16টি দলগুলোকে মাঠ পর্যায়ে তদন্তের জন্য পাঠানো হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।